হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ কিছু ক্লাস আনছি। আমাদের প্র্যাকটিস ক্লাস অলরেডি রয়েছে ম্যাথ রিজনিংয়ের, এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা রিজনিং ম্যাথ শুরু করছি। যারা নিউ স্টুডেন্ট, একদম নতুন, যারা বেসিক থেকে শুরু করতে চায়, অবশ্যই এই ক্লাসগুলো দেখতে হবে। এগুলো না দেখলে পরে সে প্র্যাকটিস করতে পারবে না, অর্থাৎ এর থেকে একটু জটিল ধরনের যে অঙ্কগুলো আমাদের পরীক্ষা আছে সেগুলো সে করতে পারবে না। আমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে, তারপর আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, এই বেসিক আস্তে আস্তে করবো, যাদের সময় খুব শর্ট রয়েছে তারা বেসিকগুলো একটু করবে, তার পাশাপাশি প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং কী ধরনের প্রশ্ন আছে এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু আছে, ঠিক যে ধরনের এই পুরো সিলেবাস থেকে অনুপাত সমানুপাত থেকে রেশিও, ঠিক আছে, এই থেকে যে অঙ্কগুলো আমাদের আসে, এবং এই রেশিও যদি আমরা শিখে যাই, পরবর্তী ক্ষেত্রে আমাদের আরও যে অঙ্কগুলো রয়েছে, লাভ ক্ষতির অঙ্ক, আমাদের পার্টনারশিপের অঙ্ক, যে ধরনের অঙ্কই থাকুক, সব অঙ্ক আমাদের এখান থেকে অনেকটা হয়ে যাবে। এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, অনেক অঙ্ক আমরা পারবো এখান থেকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখবো পুরো সিলেবাসটা, আমরা দেখে যে কী কী ধরনের অঙ্ক আসে, কী কী টাইপের অঙ্ক আছে, সেগুলো আমরা এই ক্লাসের মধ্যে প্র্যাকটিস করবো। পুরো এই ক্লাসটার মধ্যে সব ধরনের অনুপাত সমানুপাতের অঙ্ক আছে। ঠিক আছে, বেসিক লেভেলে যত ধরনের। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে, বলেছে A:B, কি বলেছে আমাদের A:B, আমাদের বলেছে কি A:B 3:4, B:C 5:6। তাহলে A:B:C কত হবে? দেখো, অনুপাত মানে কি বলতো, অনুপাত মানে দুটো জিনিস ধরো আছে, এই দুটো জিনিসের ভাগ। একটা পুরো জিনিস ধরো, পুরো জিনিসটা ধরো আমার 100, পুরো জিনিসটা ধরো 100, আমার টোটাল জিনিসটা কত, মোট জিনিসটা কত ধরো আমার 100। আমি বললাম এই জিনিসটা A:B এই দুজনের মধ্যে 2:3 অনুপাতে আছে। তার মানে কি, এই টোটাল জিনিসটা যদি 100 হয়, এখানে A আর B এই 2:3, এই দুটোর মোট কত, সমষ্টি কত 5, মানে এই 5-এর মান কত, এই মোট দুটো সমষ্টি 5-এর মান কত, 5-এর মান হচ্ছে আমাদের 100। এই 5-এর মান কত, 100, যেটা বলে দেবে। ঠিক আছে, এবার বলেছে A আর B কত পাবে, A যদি 2 পায়, B পাবে কত 3। আমাদের বলে দিচ্ছে A:B এর অনুপাত কত 2:3, তাই তো A:B এর মান কত বলা আছে 2:3, মানে এই টোটাল টাকাটা কত 5, এই 5 অংশটা কি টোটাল টাকা, এই মোট 5, 2 আর 3 5, এই 5 টাকাটা কত 100। এই 5 ইউনিটের মান কত, এই 5 ইউনিটের মান হচ্ছে আমাদের 100। এবার A যদি 2 টাকা পায়, B পাবে কটা 3 টাকা, তাহলে আমাদের টোটাল A আর B কত পাবে সেটা বের করতে হবে। এই 5 ইউনিটের মান কত 100, তাই তো 5 ইউনিটের মান কত 100, আমাদের বের করতে হবে এর মান। এ মানে কত 2, তাহলে 2 ইউনিটের মান কত, 5 দিয়ে কাটলে কত, 5 × 100, 20 দুগুণে কত 40 টাকা, তাহলে A পাবে কত টাকা 40 টাকা। এ যদি 40 টাকা, তাহলে B কত পাবে দেখি, সে একইভাবে এই দুজনের মোট 5, এই 5 ইউনিটের মান কত 100 টাকা, তাহলে আমাদের B এর মান, B মানে কত 3, তাহলে 3 দ্বিগুণ করলে কত হবে 3 × 20 60 টাকা, তাই তো। দেখো, এই দেখো 40 আর 60 যোগ করলে কত হয় 100 হয়, আর আমাদের 3 আর 2 যোগ করলে কত 5, তাহলে 5 ইউনিটের মান কত 100। তাহলে অনুপাত মানে কি, দুটো জিনিস কত অংশ পাবে সেটাই আমাদের ভাগ করা, আর কিছু নাই। অনুপাত মানে বিশাল কিছু নয়, আমি টোটাল জিনিসটা যেটা বলে দেবে সেটা হচ্ছে এই দুটো অনুপাতের মধ্যে সমষ্টি। তাহলে 5 ইউনিটের মানে 100, আমার বলেছে A 2, B কত 3, তাহলে A যদি 2 পায়, আর আমাদের 5 মানে 100 যদি হয়, তাহলে 2 এর মান কত হলো 40, 3 এর মান কত হলো 60, তাহলে A আর B কত হলো 40 আর 60 টাকা। ঠিক আছে, আর কিছু নাই। এখানে দেখো আমাদের কি আছে, তাহলে বোঝা গেল অনুপাত মানে কি, অনুপাত মানে কত অংশ আছে, কত ভাগ আছে, সেটা আমাদের বোঝায়। এবার দেখো A আর B কত বলেছে, A:B অনুপাত কত 3:4, নিচে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। এবার বলেছে B:C কত 5:6। আমাদের এই B তিনটে জিনিসের কাজ হবে, তাই তো। B:C পরে কত বলেছে 5:6, এই যে B এর নিচে কত লিখবো 5, C এর নিচে কত লিখবো 6, তাই তো। B:C কত বলেছে 5:6। আমাদের বের করতে হবে কি ABC। দেখো এখানে আমাদের এই বিটা দেখো, B দু জায়গায় আছে, এখানে B এর মান কত ছিল 4, এখানে B এর মান কত ছিল 5। যখন এই ধরনের থাকবে, একটা জিনিসের মান দু জায়গায় দুরকম, এটা হতে পারে না, সেজন্য কি করব, এই দুটো গুণ করে দেবো। 4 5 কত 20। এবার 20 হয়ে গেল, এবার দেখো কি করবো, এই 5-এর সামনে কিছু আছে, ফাঁকা জায়গা কিছু নেই, কিন্তু এর কত আছে 5 আছে, 5 বসিয়ে দেবো। এখানে দেখো 4-এর পরে কিছু আছে, কিছু নেই, তাহলে আমরা কি বলবো, এই 4টা বসিয়ে দেবো, মনে থাকবে, আর কিছু নাই। এবার গুণ করবো, 3 5 কত, 3 5 15, 4 6 24। ঠিক আছে, 4 6 24, সব করা গুণ করে দিলাম, মনে থাকলো। 3 5 15, 4 5 20, 4 6 24। তাহলে দেখো এবার আমাদের কত হলো 15 20 24, এটা 2 দিয়ে ভাগ করা যায় না, এটা 2 দিয়ে যায়, এটা 2 দিয়ে যায়। আমার এমন একটা সংখ্যা দেখতে হবে যেটাতে সব করা ভাগ করা যাবে। আমার দুটো সংখ্যা যাবে, একটা সংখ্যা যাবে না, সেটা কিন্তু করা যাবে না। 3 দিয়ে 15 যায়, 24 যায়, 20 যায় না, তাহলে হবে না, কোনো কিছুভাবে কাটা যাচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে, সঠিক অ্যান্সার কত হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে 15:20:24, বোঝা গেল। তাহলে B এর মান, কোনো একটা জিনিসের মান যদি দু জায়গায় দুরকম থাকে, তাহলে কি করবো, সে দুটো এইভাবে বসিয়ে গুণ করে দেবো। এবার গুণ করলে পাশেরগুলোকে অপরাধ করেছে, পাশে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা রাখা যাবে না, তাহলে এটা 5টা বসিয়ে দেবো। এখানে 4-এর ফাঁকা জায়গা কত, 4 আর কিছু নেই, 4ই বসিয়ে দেবো, মনে থাকলো। ফাঁকা জায়গা যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো, বোঝা গেল। আর অনুপাতের ব্যাপারটা আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম এখান থেকে, যে কিভাবে কি অনুপাতটা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, একই রকম ভাবে আগেরটা আমাদের কি বলেছিল। এবার দেখো 2A 3B 4C,
এবার বলছে এ ইস টু বি ইস টু সি এর মান কত। দেখো এখানে সমান সমান দেওয়া আছে, কিন্তু এর নিচে আগে কত আছে 2, বি এর আগে কত আছে 3, সি এর আগে কত আছে 4। তো যখন এই ধরনের থাকবে তখন আমরা কি করব, আমরা তো এর মান বি এর মান 2, 3, 4 এটা বসাতে পারবো না, কারণ এ এর 2 ভাগ সমান সমান বি এর 3 ভাগ সমান সমান 4 এর সি এর 4 ভাগ। তাহলে এই ধরনের যখন থাকবে, এই যে সংখ্যাগুলো আছে 2, 3, 4, এদের কি করব, এদের লসাগু করব। এদের কি করব, এদের লসাগু করব। এই যে 2, 3, 4 এদের আমরা কি করব, লসাগু করব। কিভাবে লসাগু করব, দেখো 2 দিয়ে কাটাকুটি করে 2 এর থেকে 2, 3 গেল, 2 দুগুণে কত 4, আর যায় আর যায় না, আর যায় আর যায় না, আর যায় না, তাই তো, আর যায় না, আর যায় না, তাই তো, এখানে 2 দিয়ে কাটলাম আর যায় না। এবার দেখো তাহলে আমরা কি করব, গুণ বসিয়ে দেবো। এটা আমরা কি করব, গুণ বসিয়ে দেবো। কি হবে, দেখো 2, 3, 4 এদের গুণ করলে কত হবে, এটা 2, 3, এই যে 2 হলো, 2 গুণ 3, 3 দুগুণে 6 গুণ 2 কত হলো, 12 হলো, তাই তো 12 হলো। তাহলে এদের নিচে আমরা কত বসিয়ে দেবো, 12 বসিয়ে দেবো। এদের নিচে কত বসিয়ে দেবো, 12 বসিয়ে দেবো। তাহলে আমাদের সঠিক কোনো লসাগু কত হলো, এদের যে আমরা লসাগু করলাম, লসাগু করলাম, লসাগু কত হলো, 12 হলো। 12 কিভাবে হলো বোঝা গেল, কিভাবে 12 হলো। তাহলে আমরা যদি এটাও যদি না বুঝতে পারি কি করবো বলো তো, এই যে 2a সমান সমান 3b সমান সমান 4c, যখন এইগুলো অনুপাত বের করতে এখানে সমান সমান থাকবে, তখন এই যে সংখ্যাগুলো আছে 2, 3, 4 এগুলো আমরা নিচে বসিয়ে দেবো, নিচে বসিয়ে দেবো, গুণ করে নিচে বসিয়ে দেবো। 3 দুগুণে কত 6, 4 ছক কত 24 বসিয়ে দিই, এখানেও 24 বসিয়ে দিই, এখানেও 24 বসিয়ে দিই। ঠিক আছে, যদি আমরা লসাগু বের করতে হবে 24 বসিয়ে দেবো। কাটাকুটি করবো, 2 দিয়ে কত হবে 12, 3 দিয়ে কাটলে কত হবে 3 8 24, 4 দিয়ে কাটলে কত হবে 4 6 24। ঠিক আছে, তাই দেখো এর নিচে কত হলো, এর নিচে হলো কত 12, বি এর নিচে কত হলো, বি এর নিচে হলো কত 8, সি এর নিচে কত হলো 6। ঠিক আছে, এবার দেখো এটা আমরা এই তার মানে এর 12, বি এর 8, সি এর কত 6, এটা দেখো আবার আমরা কাটতে পারি। তাহলে a is to b is to c এর অনুপাত কত হবে, 12:8 কত 6। কিন্তু দেখো এটাও আমরা প্রত্যেকটা দেখো 2 দিয়ে কাটা যায়, প্রত্যেকটা, একটা কাটলে হবে না, দুটো কাটলে হবে না, প্রত্যেকটা যে থাকবে প্রত্যেকটাকে কাটতে হবে, সমান জিনিস দিয়ে কাটতে হবে। তাহলে 2 দিয়ে দেখো এটা কাটলে কত হবে 6, 2 দিয়ে কাটলে কত হবে 4, 2 দিয়ে কাটলে কত হবে 3। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অনুপাত কত হলো 4:6:4:3। ঠিক আছে, এটা 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, এইভাবে ভাগ করা যায়, যতদূর ভাগ করা যাবে ততদূর আমরা ভাগ করে দেবো। তাহলে আমরা যদি এইরকম ভাবে থাকে তাহলে প্রত্যেকটা সংখ্যা গুণ করে নিচে বসিয়ে দেবো, দেখেন লসাগু করে করলে পারো সে একই হতো। ঠিক আছে, তাহলে আমরা যদি কিছু না বুঝতে পারি তাহলে এই যে সংখ্যাগুলো থাকবে গুণ করে নিচে বসিয়ে দেবো, এর কাটাকুটি করবো। তাহলে নিচেই যে সমান সমান থাকবে আর যে নিচেই যেটা মান থাকে সেটা হচ্ছে তার মান। তাহলে এর নিচে 12 আছে, এর মান কত 12, বি এর নিচে 8 আছে মানে বি এর মান 8, সি এর নিচে 6 আছে মানে সি এর মান 6। এবার দেখো আরো কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে প্রত্যেকটা, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে কাটাকুটি করলে কত 6:4:3। বোঝা গেল। তাহলে এই ধরনের যখন থাকবে তখন আমরা এই নিয়মে করবো। পরবর্তী দেখো, পরবর্তী কি বলেছে, a বাই বি সমান সমান 2/3, বি বাই সি সমান সমান 4/5, সি বাই ডি সমান সমান 6/7। যখন মানে ছোট হাতে থাকতে পারে, বড় হাতে থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, এ বির জায়গায় এক্স ওয়াই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো এখানে এইরকম ভাবে যখন আমার থাকবে, এর সামনে কত আছে 2, তার মানে এর মান কত হবে 2, বি এর সামনে কত আছে, বি এর সামনে আছে 3, তাহলে বি এর মান কত হবে 3, এখানে বি এর মান কত আছে 4, এখানে সি এর মান কত আছে 5। ঠিক আছে, সি এর মান এখানে 6, ডি এর মান কত এখানে 7। আমাদের বলেছে a is to d এর মান, a is to d এর মান কিভাবে করবো, দেখো a is to d এর মান কিভাবে করবো, আমাদের বলছে এ প্রথম আছে আর শেষের মান, এই দুটো মান আমাদের বের করতে হবে, এর মান আর ডি এর মান। যখন আমাদের এই প্রথম আর শেষের মানটা বের করতে হবে তখন কোনো খুব সহজ নিয়ম কি করবো, a বাই বি ছোট হাতে লিখে, এখানে যেহেতু ছোট হাতে আছে a বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি। দেখো এই যে a বাই বি, বি বাই সি, সি বাই ডি প্রত্যেকটা লিখে নিলাম, গুণ গুণ দিয়ে এখানে কি আছে 2/3 গুণ 4/5 গুণ 6/7 লিখে নিলাম। এবার দেখো এই বি উপর নিচে যাতে কি হয় কাটাকুটি হয়ে যায়। দেখো আমরা কি জানি 2 আর 2 উপর নিচে থাকলে কি হয় কাটাকুটি হয়ে যায়, ঠিক তেমন সি বাই সি কেটে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে উপরে পড়ে আছে কত এ, নিচে পড়ে আছে কত ডি। এখানে দেখো কাটাকুটি যায় 3 দিয়ে 6, হ্যাঁ কাটাকুটি যায় 2 হয়। ঠিক আছে, আর কাটাকুটি যাচ্ছে, আর কোনো কাটাকুটি যায় না, 4 দিয়ে এটা গুণ করা যায়। এবার গুণ করবো উপরে 2 গুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণে কত 16 হলো, আর নিচে কত হলো 5 7 35। তার মানে a is to d এর মান কত হবে 16:35। দেখো এটা একটা টাইপ, প্রত্যেকটা টাইপ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যত ধরনের টাইপ আছে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এটা আমাদের এবার এসএসসি জিডিতে এই ধরনের কোশ্চেন এসছে। তাহলে দেখো a is to d কত হবে 16:35। বোঝা গেল কীভাবে করলাম। তাহলে যখন প্রথম আর শেষের মানটা বের করতে পারবে এইভাবে বলে দেবে, তখন আমরা এইভাবে উপর নিচে লিখে প্রত্যেকটা গুণ করবো, উপর নিচে কাটাকুটি হয়ে গেল, পড়ে থাকলো a বাই ডি, এর মান এবার গুণ করলাম 16/35। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, আরেকটা ভালো সুন্দর টাইপ,
এই প্রশ্ন তো বেঙ্গল পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষার জন্য। দেখো H2B/C কত বলেছে 1/2:1/3 1/4। দেখো যখন এই ধরনের বলে দেবে A B C উপর নিচে আছে, আগে আমার সমান সমান ছিল এইভাবে বলা আছে, তাই তো? যখন এইভাবে উপর নিচে বলা থাকবে, ভগ্নাংশের আকারে বলা থাকবে, লব হরের আকারে, ঠিক আছে, তখন আমরা কি করব, এই যে নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কি করব, গুণ করব। 3 দুগুণে 6, 4 ছক 24, কোনো অসুবিধা নেই। নিচে আমাদের বের করতে হবে, এ দেখো প্রত্যেকটার অনুপাত আমরা আগে পাইনি, এটা অনুপাতটা বের করে নিলে আমরা পারবো সহজ। দেখো তাই 1/2 গুণ কত করবো 24, সহজ নিয়ম, ঠিক আছে। 1/3 গুণ কত 24, 1/4 গুণ কত হবে 24। এই যে 2 3 4 এগুলো আমরা কি করলাম, গুণ করে দিলাম। আমাদের লসাগুটা অবশ্য মনে থাকবে না, তখন আমরা বুঝতে পারবো, তাহলে গুণ করে দিলে কত হলো 3 দুগুণে 6, 4 ছক 24, গুণ করলাম। গুণ করে প্রত্যেকটার সঙ্গে গুণ বসিয়ে দিলাম। 2 দিয়ে কাটলে কত হবে 12, 3 দিয়ে কাটলে কত হবে 8, 4 দিয়ে কাটলে কত হবে, এই যে 24 ছিল এখানে, 4 দিয়ে কাটলে কত হবে 6, বোঝা গেল? তাহলে আমাদের এখানে হলো এর অনুপাত কত হলো 12, বি এর অনুপাত কত হলো 8, সি এর অনুপাত কত হলো 6। আর কাটাকুটি করা যায়, হ্যাঁ কাটাকুটি করা যায়, 2 দিয়ে কাটে প্রত্যেকটা 6 4 কত হবে 3, কাটাকুটি করা যাচ্ছে, 6 4 3, 6 4 3, তাই তো 6 4 3 মনে হলো। তাহলে দেখো এর মান 6, বি এর মান কত 4, সি এর মান কত 3, বোঝা গেল? আমাদের দেখো প্রশ্ন কি বলেছে, বি এর মান কত, বি এর মান 16, আমাদের বি এর মান পেলাম কত 4। তাহলে এখানে দেখো এই 4 এর মান, এগুলো ধর প্রত্যেকটা তুমি x ধরে নিতে পারো, 4x, ঠিক আছে, এইভাবে ধরে নাও। তাহলে আমাদের দেখো এই 4x এর মান কত, 4x মানে বি এর মান কত 16, 4x মানে যদি 16 হয় তাহলে x মান কত হলো 16/4, তাই তো? 16/4 মানে কত, x এর মান কত হলো, x এর মান হলো 4, x এর মান 4। তাহলে আমাদের বলেছে 2a - 3c, তাহলে 2a মানে কত, এই যে x মানে কত, x এর মান আমাদের 4 যদি হয় তাহলে এর মান কত হবে, এর মান হবে কত, a মানে 6x, তাহলে 4 ছক 24, তাই তো? এর মান কত হলো 24। আর c এর মান, c দেখো 3x, তাহলে c এর মান কত হবে 3x, 3x মানে কত 3 গুণ 4, যেহেতু x এর মান 4 হয়েছে তাহলে 3 4 12, ঠিক আছে। তাহলে c এর মান 12, আমাদের হচ্ছে 2a - 3c, 2a মানে কত, এর মান হলো 24, তাই 2a মানে কত 24 দুগুণে 48, 3c c এর মান কত হলো 12, তাই তো? 3c মানে 3 মান কত 36, তাহলে এটা থেকে বাদ দিলে কত হবে 12 হবে, বোঝা গেল? সঠিক উত্তরের মানে কত 12। দেখো এখন আমরা বুঝতে পারছি তাই এত সময় লাগছে, ক্যালকুলেশন কিন্তু খুব সহজ, পরীক্ষার সময় এত কিছু লিখে করার দরকার নেই। তুমি জাস্ট যখন উপর নিচে এভাবে অনুপাতে থাকবে তখন কি করবে, ডাইরেক্ট যে সংখ্যাগুলো আছে নিচের সংখ্যাগুলো আছে, উপরে কিছু নেই তো, নিচের সংখ্যাগুলো আছে তাহলে গুণ করে দেবো, উপরে গুণ করে দেবো। 24 হলো, কাটাকুটি করলাম, সে অনুপাত বের হয়ে গেল। অনুপাত বের হয়ে গেলে আমাদের প্রশ্ন বলে দিয়েছে, এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বি মানে কত 16, আর বি মানে কত আমাদের এখানে, বি মানে কত 4x, তাহলে 4x এর মান যদি 16 হয় তাহলে x এর মান কত হলো 4, x এর মান যদি 4 পেয়ে যায় তাহলে a b c এখানে আমরা পেয়ে গেলাম। এবার আমাদের 2a - 3c, 2a মানে 48, 3c মানে 36, তাহলে বাদ দিলে কত হলো 12। পরের প্রশ্ন দেখো, তাহলে আগের একটা টাইপ ছিল, এটা আর একটা টাইপ, খুব ভালো প্রশ্ন। 2a × a, ঠিক আছে, এটা এর মানে হতো c এর মান 2.5 হলে H2B/C কত হবে। দেখো এটা কিভাবে করবো, খুব সহজ, 2/3 গুণ কত আছে a, b এর মান, b এর 50%, b এর কত 50%, 50% মানে কি b গুণ 50/100, ঠিক আছে। c এর 2.5, c গুণ, এর মানে গুণ, এর মানে কি গুণ, c এর 2.5 এই পয়েন্ট যদি আমি তুলে দিই নিচে কত হবে 10 হবে, এক ঘর আছে 10 হবে। এবার যদি 0 0 কাটাকুটি করি, 5 কে 5 দুগুণে কত 10 হলো, ঠিক আছে। এটা যদি কাটাকুটি 5 5 25, 5 দুগুণে 10 হলো। তাহলে আমাদের দেখো 2/3 গুণ a সমান b 1/2, গুণ চিহ্ন আছে, c গুণ 5/2। দেখো যখন আমাদের এইভাবে উপর নিচে থাকবে তখন আমরা কি করব, তখন সেই একই নিয়ম, উপরে যে সংখ্যাগুলো আছে, উপরে যে সংখ্যাগুলো আছে দেখো 2 নিচেই কত 3, a b এর উপরে কত আছে 1, c এর উপরে কত আছে 5, এই উপরে যে সংখ্যাগুলো আছে 5 2 1 এগুলো কি করব, গুণ করব। সে একই নিয়ম, যদি সমান সমান থাকে উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ, লিখে নিতে পারে, এটা পরীক্ষায় পড়ার সময় যদি সমান সমান থাকে, সমান সমান চিহ্ন যদি থাকে, উপরের সংখ্যাগুলো কি করব, গুণ, উপরের সংখ্যাগুলো গুণ করব। তাহলে উপরের সংখ্যা আছে 2 1 5, এগুলো গুণ করলে কত হবে 2 5 1, 5 দুগুণে কত হবে 10, গুণ করে কি বসাবো, নিচেই বসাবো, গুণ করে কি করাবো, নিচেই বসাবো। তাহলে দেখি এ উপরে 2 ছিল তাই তো, 2 নিচেই 3 গুণ কত বললো 10, ঠিক আছে। বি উপরে 1 ছিল নিচেই 2 গুণ কত 10 বসিয়ে দিলাম। সি গুণ 5 নিচেই কত ছিল 2, নিচেই কত হবে 10, প্রত্যেকটা নিচে বসিয়ে দেবো, গুণ করে উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বসিয়ে দেবো, সমান সমান থাকবে,
ঠিক আছে, যখন সমান সমান থাকবে। আর যখন আমাদের এইভাবে অনুপাত থাকবে তখন আমরা কি করলাম, নিচের যে সংখ্যাগুলো আছে 3 4 এগুলো গুণ করবো, করে উপরে বসাবো। উপরে থাকলে নিচেই, নিচেই থাকলে উপরে, সমান সমান থাকলে উপরে থাকবে। ঠিক আছে, তখন আমরা নিচেরগুলো, ঠিক আছে, এইভাবে মনে থাকবে। তাহলে দেখো উপরের সংখ্যাগুলো গুণ করলাম, করে নিচে বসিয়ে দিলাম। এবার কাটাকুটি করলে কত হবে, 5 দুগুণে 10। এটা আমরা কাটাকুটি যায় না, 5 দুগুণে কত, 10। তাহলে দেখো উপরে পড়ে আছে এ, নিচে পড়ে আছে কত, নিচে পড়ে আছে 3 5 15, উপরে পড়ে আছে বি, নিচে পড়ে আছে কত, 20, উপরে পড়ে আছে সি, নিচে পড়ে আছে কত, 2 দুগুণে 4। তাহলে 15 20 4, আর কিছু আছে, 15 20 4, মনে থাকবে 15 20 4। আমাদের বলেছি কত, অনুপাত বের করতে H2B/C। তাহলে এর নিচে কত আছে 15, তাহলে H2B/C অনুপাত কত হবে 15। বি এর নিচে কত পড়ে আছে 20, তাহলে বি 20, সি কত 4। এগুলো দেখো কোনোটা কাটাকুটি যাচ্ছে না, 3 দিয়ে এটা যায় কিন্তু এগুলো যায় না, এটা 4 দিয়ে, এটাতে 4 দিয়ে যায় কিন্তু এটা 4 দিয়ে যায় না, তাহলে হবে না, তাই তো প্রত্যেকটা যেতে হবে। তাহলে 15:20:4। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমাদের জিডির পরীক্ষাতে সিএইচএল এর ধরনের কোশ্চেন এসেছে এবার। ঠিক আছে, তাই দেখো কীভাবে করবো, a/b = 3/4, x/y = কত, 4/5, মনে থাকবে। এবার আমাদের প্রশ্ন বলেছে কি, দেখো আমরা কি জানি, সমান সমান যখন থাকবে a/b এরকম থাকবে তখন কি তার সামনের মানটা, তার সামনের মান, এর মান কত 3, বি এর মান 4, এক্স এর মান 4, ওয়াই এর মান কত 5। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যখন এইভাবে থাকবে তখন তার নিজের মানটা বসে যাবে। পাশাপাশি যদি সমান সমান দিয়ে থাকে তার সামনে সামনে যে মানটা থাকবে সেটাই তার মান। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মনে থাকবে। তাই দেখো আমাদের প্রশ্ন বলেছে 4ax - by বাই এই বাই চিহ্ন বাই 5by - 7ax, এইটা আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে কীভাবে করবো, দেখো 4ax 4 থাকবে, এর মান কত, এর মান 3 গুণ 3, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 4, বসিয়ে দাও, মাইনাস by, বি এর মান কত 4, ওয়াই এর মান কত 5, বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এখানে 5, বি এর মান কত, বি এর মান 4, ওয়াই এর মান কত, ওয়াই এর মান 5, বসিয়ে দাও, -7, এর মান কত, এর মান 3, এক্স এর মান কত, এক্স এর মান 4, বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এবার দেখো 4 4 16, 3 16 48, 4 5 কত 20, নিচেই 5 5 25, 4 25 100, মাইনাস 3 4 12, 7 12 84, বসিয়ে দাও। তাহলে উপরে 48 20 বাদ দিলে কত হবে 28, নিচেই 16, তাই তো 16 হবে। এবার কাটাকুটি করা যায়, 2 দিয়ে 4 দিয়ে কাটা যায়, 4 7 28, 4 4 16, তাই তো কাটাকুটি করা যাচ্ছে তো, 4 দিয়ে 4 7 28, 4 4 16। তার মানে আমাদের সঠিক উত্তর কত হবে, 7:4। বোঝা গেল, 7:4 হবে, মনে থাকলো 7:4। কীভাবে করলাম, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম আর গুণ করে দিলাম, কিচ্ছু না, একদম সহজ, তোমরা একটু বারবার প্র্যাকটিস করে হয়ে যাবে। পরবর্তী দাও, কি আছে পরবর্তী, একটা ভালো প্রশ্ন, a/2 = b/c = c/, a/2 b/3 c/, কত 5, তাই তো। এটা আমাদের বলা হয়েছে, দেখো প্রশ্ন আমাদের এটা বলা আছে, আমাদের বলতে হবে a + b + c/c। দেখো এর নিচে উপরে কিছু আছে, এখানে a b c উপর নিচে কিছু আছে, কিছু যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এর নিচে কত আছে 2, তাহলে এর মান কত 2, বি এর নিচে কত আছে 3, বি এর মান 3, সি এর মান কত হবে 5। উপরে যদি কিছু থাকতো তখন আমরা কি করতাম, ধরো এখানে 2 থাকতো, এখানে 3 থাকতো, তখন আমরা এগুলো গুণ করে নিচে বসাতাম, তাই তো। আমরা শিখে গেছি। তাহলে এখানে তো কিছু নেই, কিছু আছে, কিছু নেই, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এর নিচে 2 মানে এর মান 2, বি এর নিচে 3 মানে বি এর মান 3, সি এর নিচে 3 মানে 5 মানে সি এর মান 5। তাহলে কোনো অসুবিধা নেই। আমাদের প্রশ্ন কি বলেছে, a + b + c/c। দেখো এর মান কত 2, বি এর মান কত 3, সি এর মান 5, বসিয়ে দিলাম, নিচে সি এর মান বসাতে হবে, সি এর মান কত, সি এর মান 5, বসিয়ে দাও, 3 আর 2 5, 5 5 10, 10/5, 10কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে, মনে থাকবে, 10কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে। তাহলে কিছু পরবর্তী দেখো, খুব একটা ভালো একটা প্রশ্ন, সেই একই রকমভাবে বললাম, মোট টাকা কত 4500 টাকা, মোট টাকা কত 4500 টাকা। আমাদের কার কার মধ্যে ভাগ করতে হবে, 3 জন আছে, এ বি সি, কত কত 2:3 কত 4, তাই তো 2:3 কত 4। তাহলে দেখো 2 3 4 এর সবগুলো সমষ্টি কত, এটা তুমি এক্স ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 2 আর 3 5, 5 আর 4 9, এই টোটাল 2x 3x আর 4x, এই টোটাল মানটা কত, এই 9x, এই টোটাল 9x এর মান কত, এই টোটাল 9x এর মান আমাদের কত, যেটা বলা থাকবে সেটা। তাই 9x মানে কত 4500 টাকা। আমাদের বলছে কে কত টাকা পাবে, তাহলে এ বি সি মানটা বের করতে হবে। তাহলে 9x মানে যদি এটা হয় তাহলে x এর মান কত, x এর মান কত হবে, 9x মানে যদি এটা হয় তাহলে x এর মান কত হবে, 9 দিয়ে ভাগ করতে হবে, 4 নং 5 নং 45, তাহলে x এর মান কত হলো, x এর মান কত হলো 500 টাকা। তাহলে আমাদের এর মান কত হবে, এই দেখো এর মান 2x, তাহলে 2 গুণ 500, তাহলে কত হবে 1000, ঠিক আছে। এবার দেখো পরে সি এর মান কত 3x, তাহলে 3 গুণ 500, কত হবে 1500,
সি এর মান কত 4x, তাই 4x মানে 4 গুণ 500, গুণ করলে কত হবে 2000, তাই তো। তাহলে এ কত পেলো 1000, বি পেলো 1500, আর সি পেলো কত 2000। তাহলে যোগ করে দাও কত হবে 1 আর 2, 1 আর 2 3, 3 আর কত 4.5, সেই 4.5 আসছে। তাহলে বুঝতে পারলে কীভাবে করতে হবে, কোনো সমস্যা নেই, একদম সহজ। পরবর্তী দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:6 হলে তাদের গসাগু যদি 7 হয়, সংখ্যা দুটির সমষ্টি কত? আমরা এটা জানার আগে আমাদের লসাগু গসাগু জানতে হবে। লসাগু কি গসাগু কি? দেখো গসাগু জিনিসটা কি, ধরো তোমার সংখ্যা বলে দিচ্ছে 8 আর 12, এদের গসাগু কত? ধরো দুটো সংখ্যা আছে 8 আর 12, এদের গসাগু কত? গসাগু মানে কি, এমন একটা সংখ্যা, বড় সংখ্যা দুটোর মধ্যে থাকবে, সবচেয়ে বড় সংখ্যা, দেখো সবচেয়ে বড় সংখ্যা যেটা দুটোর মধ্যেই থাকবে, যেটাকে দুটো দিয়েই ভাগ করা যাবে, ঠিক আছে, যেটাকে দুটো দিয়েই ভাগ করা যায়। দেখো 8 আর 12, এটা যদি আমরা ভাঙি, 8 ভাগ করলে কত হবে, 8 যদি ভাঙি 4 গুণ 2, সবচেয়ে বড়। এখানে 12কে যদি ভাগে কত হবে 4 গুণ 3, তাই তো। তাহলে দেখো সবচেয়ে বড় সংখ্যা যেটা দুটোর মধ্যে কমন থাকবে, সবচেয়ে বড় কত 4, দুটোর মধ্যে কমন আছে, তাহলে গসাগু কত হবে 4 হবে। তাহলে গসাগু মানে কি, সবচেয়ে বড় সংখ্যা যেটা দুটোর মধ্যে কি থাকবে, কমন থাকবে, দুটোর মধ্যে কমন থাকবে, মনে থাকবে দুটোর মধ্যে কমন থাকবে সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে, যেটা দিয়ে দুটো সংখ্যা আবার ভাগ করা যাবে, ঠিক আছে। এবার দেখো, তাহলে বলেছি দুটি সংখ্যার গসাগু 7, যদি গসাগু আমাদের বলে দেয় কত 7, আর দুটো সংখ্যার অনুপাত কত 5:6, তার মানে কি এই 7টা দুটো সংখ্যার মধ্যেই আছে, এখানে দেখো সংখ্যা দুটোর এখানে অনুপাত কত, তো এটা যদি গসাগু চলে যায় তাহলে অনুপাত কত 2:3 হতো। তার মানে এই যে অনুপাতগুলো থাকবে তার সঙ্গে কি আছে, তার সঙ্গে গসাগু সবসময় থাকে। তাহলে সংখ্যা দুটোর অনুপাত যদি বলে 5 আর 6, তার মানে ধরে নাও সংখ্যা দুটো 5x আর 6x, সংখ্যা দুটো ধরে নাও তুমি 5x আর কত 6x, তাই সংখ্যা দুটো তুমি ধরে নাও 5x আর কত 6x, মানে এই x এর মান যেটা দুটোর মধ্যে কমন আছে সেটাই কি, সেটাই গসাগু মানে দুটো কমন জিনিস, মানে কত, এই x এর মান কত, x এর মান হচ্ছে 7, বোঝা গেল। তাহলে x এর মান যদি 7 হয়, সংখ্যা দুটো কত হবে 5 গুণ 7 মানে কত হবে 35, আর 6 গুণ 7, 6 7 কত 42, তাহলে 35 যোগ 42 কত হবে, 35 আর 42 যোগগুলি কত হবে, 77, তাই সংখ্যা দুটির সমষ্টি কত হলো 77, বোঝা গেল। তাহলে গসাগু মানে কি, সবচেয়ে বড় সংখ্যা যেটা দুটোর মধ্যে কমন থাকবে। এখানে আমরা দেখছি 5:6 মানে 5x আর 6x, এদের মধ্যে কমন কি x, আর কিছু কমন আছে, কমন নেই, তাহলে x এর মান কত 7, তাহলে 7 মানে যদি x এর মান হয় তাহলে গুণ করলে কত হবে 5 7 35 আর 6 7 কত 42, ঠিক আছে। তাহলে সমষ্টি কত হলো 77। পরবর্তী প্রশ্ন বলেছে 2000 এত টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এই অনুপাতে টাকা পাবে। কিভাবে করবো, মোট টাকা একই, সেই একই রকম তুমি এটা তোমরা চেষ্টা করবে। মোট টাকা কত, এত টাকা, এর কত, এর 0.5, পয়েন্ট তুলে দিলে নিচে কত হবে 10, বি এর 0.6, পয়েন্ট তুলে দিলে কত হবে নিচেই 10, সি এর 0.7 তুলে দিলে কত হবে 10, তাই তো। এবার কিছুই নাই, উপরে কি কি আছে 5 6 7, এগুলো কি করতে হবে, নিচে গুণ করতে হবে, 5 গুণ 6 গুণ 7, কিছুই নয়, 5 6 30, 30 3 7 21, 210 দিয়ে গুণ করে দাও, সব কটা 210 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, 210 দিয়ে সব কটা গুণ করে দাও, ঠিক আছে। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে কত হবে 2, 6 দিয়ে কাটলে কত হবে, 6 দিয়ে কাটলে হচ্ছে 3 দিয়ে কাটো, প্রথমে 2 দিয়ে কাটো 3 হবে, 2 দিয়ে কাটলে এখানে কত হবে 5 হবে, 3 দিয়ে কাটলে কত হবে 70 হবে, এখানে 7 দিয়ে কাটলে কত হবে 30 হবে। তাহলে দেখো এর নিচে কত থাকছে, 420, এখানে দেখো বি এর নিচে কত থাকছে 5 7 35, সি এর নিচে কত থাকছে 300 থাকছে, প্রত্যেকটা নিচে শূন্য আছে, শূন্য কেটে দাও, কোনো অসুবিধা নেই। আর দেখো 5 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, যায় না, প্রত্যেকটা যায় না, এটা 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায় না, যাচ্ছে, আর কোনো ভাগ যাচ্ছে না, তাহলে কত হবে 42, কত হলো 42 35 আর কত 30, তার মানে এইগুলো সমষ্টি কত হবে, এইগুলো সমষ্টি কত টাকা 2610 টাকা, ঠিক আছে। তাহলে তুমি এটা বের করবে, নিজে করো, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:8, বিয়োগফল যদি 69 হয় তাহলে সংখ্যা দুটি কত? দেখো খুব ভালো প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8, দুটি সংখ্যার অনুপাত মানে একটা 5 হলে একটা কত হবে 8 হবে, তাই তো, এটা 5 হলে একটা 8 হবে, এটা ধরো 5x ধরে নিলাম, তাহলে আর একটা কত হবে 8x হবে, মনে থাকবে। এবার বিয়োগফল মানে কি, দুটোর মধ্যে বিয়োগ, তাহলে বিয়োগফল মানে কত 8x মাইনাস 5x, কত হবে বিয়োগফল কত, এগুলো পরীক্ষার সময় লেখার দরকার, যাই বোঝার জন্য লিখছি। তাহলে এগুলো মুখোমুখি হয়ে যাবে, 8 থেকে 5 বাদ দিলে কত 3, তাহলে 3x এর মান কত, এই 3x এর মান কত 69, পরীক্ষার সময় এভাবে করতে হবে, এগুলো লেখার দরকার নেই, পরীক্ষায় তুমি যেমন বুঝে যাবে, এটা 8 এটা 5, 8x মানে 5x, 8 থেকে 5 বাদ দিলে কত 3, তাহলে 3 এর মান কত, এই 3 এর মান হচ্ছে 69,
এইভাবে লিখতে হবে। তাহলে 3 এর মান যদি 69 হয় তাহলে 1 এর মান কত হবে, এটা কাটাকুটি করলে কত হবে 23। তাহলে x এর মান কত হলো 23 বা 1 এর মান কত হলো, 1 ইউনিটের মান কত হলো 23 হলো। আমাদের বলেছে সংখ্যা দুটি কি কি, তাহলে সংখ্যা দুটো কত 5x, তাহলে 5 গুণ 23, তাহলে 5 23 কত হবে 15, 115, তাই তো 115 হলো। এখানে 8x, 8 গুণ 23, 3 8 24, তাই তো 8 দুগুণে 16 দিয়ে 18, 184 মনে থাকবে, কিচ্ছু নাই। তো আমরা যখন পরীক্ষা শিখে যাবো তখন জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করবো। পরবর্তী প্রশ্ন দেখো, একই রকমভাবে সেই অঙ্কটাই দেওয়া হচ্ছে, এটা করার দরকার নেই, আগে অঙ্ক ছিল, এই অঙ্কটা আগে করানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত, এটাও করানো হলো একটু আগে। দেখো, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 4:5, এখন অনুপাত কত 4:5, এটা হচ্ছে ছাত্র, এটা কি ছাত্রী, ঠিক আছে। এটা বলেছে 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করলে, 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করলে এখন অনুপাত হয় কত 6:7, এখন অনুপাত হয় কত 6:7, ঠিক আছে। এটা আগে ছিল, এটা হচ্ছে এখন বর্তমান, ঠিক আছে। এটা বর্তমান অনুপাত কত 6:7। দেখো, কে পরিত্যাগ করছে, ছাত্রী, ছাত্রী কি হচ্ছে, ছাত্রী বিদ্যালয় থেকে কি হচ্ছে চলে যাচ্ছে, মাইনাস হচ্ছে, ছাত্রী কি হচ্ছে বিয়োগ হচ্ছে, মাইনাস হচ্ছে, কত 100 জন, 100 জন। কিন্তু দেখো আমাদের আগে ছিল 5, এখন হচ্ছে কত 7, কি হচ্ছে বেড়ে যাচ্ছে, কিভাবে সম্ভব, এখন কিন্তু সম্ভব, কখনোই সম্ভব নয়। আর আমাদের ছাত্র কি বলছে, ছাত্র আগে যে ছিল সেটাই আছে, ছাত্র কোনো রকম হ্রাস বৃদ্ধি কিছুই হয়নি, তাই তো কমেও নি বাড়েও নি। তাহলে এটা আমাদের 4 ছিল, এটা থেকে 6 হয়ে গেল, কিভাবে সম্ভব, কখনোই হবে না। তাহলে এটা আমাদের কি করতে হবে, এই ছাত্রটা সমান করে নিতে হবে। যদি ছাত্রটা আমরা সমান করে নিই তাহলে আমাদের প্রশ্ন কি হবে, সহজ হয়ে যাবে। তাহলে দেখো, এখানে 4 আছে, এখানে 6 আছে, উল্টো যদি দ্বিগুণ করবো, এটা 6 দ্বিগুণ করবো, এটা কত দ্বিগুণ করবো 4 দ্বিগুণ করবো, তাহলে হয়ে যাবে। দেখো 4 ছক কত হবে 24, এখানে আমরা লিখে নিলাম 4 ছক কত হলো 24, 5 ছক কত হলো 30, ঠিক আছে। এখানে 4 দ্বিগুণ করলাম, 4 ছক কত হলো 24, এখানে 4 7টা কত হলো 28, তাই তো 28 হলো। তাহলে দেখো এখানে এই যে ছাত্র সংখ্যা কি আছে, ছাত্র সমান সমান, কোনো হ্রাস বৃদ্ধি হয়নি, মানে সমান এক আছে, ফিক্সড আছে, কোনো হ্রাস বৃদ্ধি হয়নি, 24 আছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো আগে 30 ছিল, এখন কত হয়েছে 28, তাহলে কমেছে, ঠিক আছে। ছাত্রী তো কমবে, কারণ ছাত্রীতে 100 জন চলে গেছে। তাহলে এখানে আমাদের 30 থেকে 28 কত কমেছে 2, এই 2 ইউনিটের মান কত, এই 2 ইউনিটের মান কত 100, 2 ইউনিটের মান কত 100, 2 এর মান যদি 100 হয় তাহলে 1 এর মান কত, 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হচ্ছে 50, 1 ইউনিটের মান কত 50, বোঝা গেল। তাই 2 এর মান যদি 100 হয়, কারণ 100 জন চলে গেছে ছাত্রী, তাহলে এখানে 30 জন ছিল, এখন আছে কত 28, তাই কজন গেছে 2, তাই 2 ইউনিটের মান যদি 100 হয় তাহলে 1 ইউনিটের মান কত হলো 50, ঠিক আছে। আমার বলছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ছাত্র, তাহলে বিদ্যালয়ের ছাত্র মানে কত, ছাত্র কত 24 ইউনিট, তাই তো ছাত্র কত 24 ইউনিট, তাহলে ছাত্র সংখ্যা যদি 24 ইউনিট হয় তাহলে টোটাল কত হবে 24, ছাত্র সংখ্যা কত হবে, ছাত্র সংখ্যা হচ্ছে 24 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 50 হয়, 24 ইউনিটের মান কত হবে 24 গুণ 50, তাহলে গুণ করলে কত হবে 1200, তাই তো 1200, তো 1200 জন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1200 জন। মনে থাকবে কিভাবে করলাম, কোনো অসুবিধা নেই, যেটা আমাদের বলে দেবে সেটা ধরে কাজ করবো। আমার বলেছে ছাত্র কোনো কিছু হয়নি, ছাত্রী কমেছে, ছাত্রীর সংখ্যা কমে গেছে, কিন্তু আমাদের কি এখানে দেখছি 4 থেকে 6 হয়ে গেল, বেড়ে গেল, সম্ভব নয়। তাহলে সমান করব, সমান করতে গেলে কি করতে হবে, উল্টো জনিত গুণ, এটা 6 আছে, 6 দিয়ে এখানে গুণ করলাম, এখানে 4 ছিল, এই 4 দিয়ে আমরা এটা গুণ করলাম, অপোজিট জিনিস দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের সমান হয়ে গেল ছাত্র। এবার ছাত্রী দেখছি কমে যাচ্ছে, ঠিকই কমবেই তো, কারণ 30 থেকে 28, 2 হচ্ছে, 2 মানে কত 100, কারণ আমরা বলে দিচ্ছি ছাত্রী কমছে, তাহলে 2 এর মানে 100 হলে 1 এর মান 50, তাহলে এখানে আমাদের 24 ইউনিটের মান ছাত্র বের করতে বলেছে, ছাত্র মানে কত 24 মানে কত হবে 1200। পরবর্তী প্রশ্ন, মাতা ও কন্যার বয়সের অনুপাত 7:1, মাতা আর কন্যা, এই যে মাতা মানে মা আর কন্যা মানে মেয়ে, মা আর মেয়ের বয়সের অনুপাত কত 7:1, ঠিক আছে। বলেছি যদি 5 বছর পর তাদের অনুপাত 4:, কত হয় 4:1 হয়, ঠিক আছে, 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, এটা কি বলেছে, এটা বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত, এটা হচ্ছে 5 বছর পর, ঠিক আছে, ভবিষ্যতে 5 বছর পর। তাই দেখো বর্তমানে 7, ধরো তোমার বয়স বর্তমানে 7 বছর, ঠিক আছে, তোমার বয়স 5 বছর পর 4, এটা কি হবে, কখনো হবে, কমবে, কখনোই না। তোমার বয়স যদি ধরো এখন 10 আছে, 5 বছর পর কত হবে 15 হবে, তাহলে এখানে বলেছে 7, এখানে বলছে 4, এটা সম্ভব না, সে আগের মতো প্রশ্ন যখন এই ধরনের দেখবো। আবার দেখো কন্যা বয়স এখন 1, 5 বছর পরেও একই থাকে, কখনো মানুষ তো বাড়বে, তার বয়স তো বৃদ্ধি হবে, প্লাস হবে কিছু, তাই তো, যাই হোক 1 হোক 2 হোক বাড়বে, কারণ বর্তমানের সঙ্গে 5 বছর পরে বাড়বে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু এখানে স্বাভাবিক নিয়ম কি করছে, লঙ্ঘন করছে, যখন এই ধরনের হবে তখন কি করব, তখন সেই একই নিয়ম, ঠিক আছে। এখানে কিন্তু সমান করার ব্যাপার নেই, কারণ কি সমান তো কেউ থাকবে না। এখন কন্যা ধরো এখন বয়স 5 বছর, 5 বছর পরে 10 হবে, মায়ের বয়স ধরো 30 বছর, তাহলে 35 বছর পরে মায়ের বয়স কত হবে 40 হবে, তাই তো, এইটার সিস্টেম। তাই এখানে কিন্তু কোনো কিছু সমান থাকবে না, আগে যেমন সমান ছিল
একটা ছাত্র সংখ্যাটা সমান ছিল, তাহলে এটা সমান করার দরকার নেই। এখানে কী হবে, যখন এই ধরনের থাকবে নিয়মের বিপরীত কাজগুলো, তখন কি করব, এই দুটোর মধ্যে ডিফারেন্স করব। একটাই নিয়ম, এই অঙ্কটা প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগবে। এই 7 আর 1 এদের মধ্যে ডিফারেন্স কত, 6। ঠিক আছে, এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স করবো 4 আর 1, এদের মধ্যে ডিফারেন্স কত, 3। এটাকে গুণ করব 3 দিয়ে, এটাকে গুণ করবো কয় দিয়ে, 6 দিয়ে। গুণ করো, তাহলে এটা যদি 3 দিয়ে গুণ করে দেখো, 3 7 21, 3 1 কত, 3। ঠিক আছে, এটা গুণ করি 6 দিয়ে, 4 6 24, 6 1 কত, 6 1 কত, 6। মনে থাকলো, কোনো অসুবিধা নেই। তাই কি করলাম একটুখানি ভালো করে বুঝে নাও, এই অঙ্কটা তোমাদের বিরাট কাজে লাগবে, খুব ভালো প্রশ্ন। তাই যখন দেখো বর্তমান 7 1, 5 বছর পর 4 1, এটা কখনোই সম্ভব নয়, কারণ এখন যদি 1 হয় পরেও কি করে 1 হবে, বাড়বে। এর বয়স 7, এখন 5 বছর পর 4 কি করে হয়, এটা কখনোই সম্ভব নয়। যখন এই ধরনের হবে, অনুপাতে হোক যেটাই হোক, আমরা এভাবে বুঝে নেবো, তখন আমরা কি করব, ডিফারেন্স করবো, এদের মধ্যে ডিফারেন্স করবো। ডিফারেন্স করে উল্টো জিনিস দিয়ে গুণ। ঠিক আছে, ডিফারেন্স করে উল্টো জিনিস দিয়ে গুণ। তাহলে ডিফারেন্স করলাম, উল্টো জিনিস দিয়ে গুণ করে কত হলো, 3 7 21, 3 1 3, 4 6 24, 6 1 6। এবার দেখো, এখন এর বয়স, বর্তমান বয়স 21, 5 বছর পর কত হয়েছে, 24 হতে পারে, কোনো অসুবিধা নেই। এর বর্তমান বয়স কত, 3, 5 বছর পর কত, 6 হতে পারে। ঠিক আছে, দেখো এবার দেখো, একটু ভালো করে বুঝে নাও, একটু ভালো করে দেখো, এদের মধ্যে 21 থেকে 24 কত বেড়েছে, 3 বেড়েছে। 3 থেকে 6 কত বেড়েছে, 3 বেড়েছে, তাই তো? এদের মধ্যে দেখো গ্যাপটা সমান হবে, কারণ কি, এরও 5 বছর বাড়ছে, এরও 5 বছর বাড়ছে, তাহলে এদের মধ্যে গ্যাপটা তো সমান হবে। এখানে এদের মধ্যে গ্যাপটা কত বছর বলেছে, এদের মধ্যে ক বছর বলেছে, 5 বছর। 5 বছর পর, তাহলে এদের মধ্যে যে 5 বছর পর এদের গ্যাপটা কি সমান থাকবে, একটা নির্দিষ্ট সময়। দেখো 21 থেকে 24, 3, 3 থেকে 6 3, তার মানে এই 3 ইউনিটের মান কত, এই 3 ইউনিটের মান হচ্ছে কত, এই 3 ইউনিটের মান হচ্ছে 5 বছর। এটা আমাদের বুঝতে হবে, 3 ইউনিটের মান কত, এই 3 ইউনিটের মান কত, 3 ইউনিটের মান হচ্ছে 5 বছর। মনে থাকবে, 3 ইউনিটের মান কত, 5 বছর। বোঝা গেল? বুঝেছে? তাদের বর্তমান বয়স, বর্তমান বয়সের পার্থক্য, বর্তমান বয়সের পার্থক্য, এই বর্তমান বয়স এর ছিল কত, এদের ছিল কত 21 আর 3, এদের মধ্যে পার্থক্য কত, 18 ইউনিট। এদের মধ্যে পার্থক্য কত, 18 ইউনিট। তাহলে 3 এর ইউনিট যদি 5 বছর হয়, তাহলে 1 এর মান কত, 5/3। আমাদের বের করতে হবে কত, এদের পার্থক্য, বর্তমান পার্থক্য কত বের হলো। এটা ধরে কিন্তু এখন কাজ হবে না, কাজ হবে সব কিছু এই দুটো ধরে, কারণ এটা তো ভুল ছিল, এটা ধরে সঠিক হলো, এই নিয়মটা ধরে কাজ হবে। ঠিক আছে, এই নিয়মটা ধরে কাজ হবে। তাহলে 21 আর 3 এর মধ্যে ডিফারেন্স 18, তাহলে 18 ইউনিটের মান কত বের করবো, 18 ইউনিটের মান 3 ছক কত, 18, 5 গুণ 6, 5 ছক কত হবে, 30 হবে। তার মানে বোঝা গেল, তার মানে আমাদের এ আর তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হলো, তাদের বর্তমান বয়সের পার্থক্য হলো 30 বছর। খুব ভালো প্রশ্ন এটা, তোমার এনটিপিসির পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে, রেলওয়ের পরীক্ষা খুব খুব গুরুত্বপূর্ণ, সিএইচএল, ঠিক আছে, এসএসসি জিডি দিতেও খুব ধরনের ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে, আসবে এই ধরনের প্রশ্ন। তাহলে ভালো করে ক্লাসটা দেখবা, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, ঠিক একই নিয়ম, এ আর বি এর বয়সের অনুপাত, বর্তমান কত, এ আর বি আছে, বর্তমান বয়স, এটা বর্তমান বয়সের অনুপাত কত, 4:5, 4:5 লিখে দিলাম। 18 বছর আগে ওই অনুপাত ছিল 11:16, 18 বছর আগে ছিল কত, 11:16। তাহলে দেখো, আগে আমরা আগেরটা লিখব, তাহলে আমাদের সুবিধা হবে। বর্তমান এ আর বি, ঠিক আছে, এটা ধরে নাও বর্তমান, বর্তমান কত, বর্তমান হচ্ছে 4:5 বলেছে। আগে, আগে মানে তো সামনের দিকে যাবে, আগে ছিল কত, 11:16, ঠিক আছে, এটা 5, ঠিক আছে, 11 কত 16, এটা হচ্ছে আগে। ঠিক আছে, তুমি আমার বয়স ধরো এখন 20 বছর, তোমার ধরো 5 বছর আগে কত ছিল, 15 ছিল, এটা স্বাভাবিক। দেখো, আগে বয়স ছিল কত, 11 আর 16 অনুপাত, এখন বয়স কত, 4:5 অনুপাত, তাই তো? বলেছি এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি, তাই তো? এটা বর্তমান, এটা হচ্ছে আগে, কত বছর আগে, 18 বছর আগে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাই দেখো, এবার সেই কমন সেন্স একই রকম ভাববা, 11 ছিল এর বয়স, এখন কত হলো, 4। কিভাবে হয়, তোমার বয়স আগে ছিল 18 বছর আগে ছিল 11, এখন কত হবে, ও 4। এটা কি সম্ভব? সম্ভব নয়। ঠিক আছে, এখানে অনুপাত আছে, আমরা বাস্তব ধরে নেবো। এটা ছিল 16, এটা কত বলছে, এখন বলছে কত, 5। কখনোই সম্ভব নয়। যখন এই ধরনের হবে তখন কি করবো, যখন এই ধরনের হবে তখন কি করতে হবে, সেই একই নিয়ম, এদের মধ্যে ডিফারেন্স 11 আর 16, ডিফারেন্স করলে কত হবে, 5। এদের মধ্যে ডিফারেন্স কত, 5 আর 4, ডিফারেন্স করলে কত, 1। তাহলে এই ডিফারেন্সগুলো দ্বিগুণ করবো, এটা 1 দ্বিগুণ করবো, এটা কয় দ্বিগুণ করবো, 5 দ্বিগুণ করবো। তাহলে দেখো, 1 দ্বিগুণ করলে কত হবে, 11 একে 11, 16 একে 16, 5 দ্বিগুণ করলে কত হবে, 4 5 20, 5 5 25। তাহলে দেখো, এখন আগে ছিল 11, এখন কত, 20, ঠিক আছে, আগে ছিল 16, এখন ছিল কত, 25। হতেই পারে, কোনো অসুবিধা নেই, আগে তো কম হবে স্বাভাবিক, আগের বয়স তো কম হবে, এখন তো বাড়বে। তাহলে এবার দেখ, এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স কত, 9।
এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স কত? 9 বেড়েছে, তাই তো? 9 করে বেড়েছে। 16 থেকে 25 কত? 9 বেড়েছে। স্বাভাবিক, আগে যদি তোমার 11 থাকে, এখন কত হবে? 20 হবে। বাড়বে, নিশ্চয়ই বাড়বে। এবার সবার ডিফারেন্সটা কি হবে? সমান হবে। কারণ কি, প্রত্যেকের ডিফারেন্স তো সমান। 18 বছর আগে, 18 বছর আগে ছিল কত? 11। এখন থেকে 18 বছর আগে কত ছিল? 11। তার মানে এই 9 করে ডিফারেন্স, এই গ্যাপটা কত? 9। এই 9 মানে কত বছর? এই 9 ইউনিটের মান হচ্ছে, এই 9 ইউনিটের মান ক বছর? 18 বছর। 9 ইউনিটের মান ক বছর? 18 বছর। মনে থাকবে? তাহলে 9 ইউনিটের মান যদি 18 বছর হয়, আমাদের বের করতে হবে এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি। তাহলে 9 ইউনিটের মান যদি এত হয়, তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে 18/9 করলে কত হবে? 2 বছর। কত হবে? 2 বছর। তাহলে 1 ইউনিটের মান কত হলো? 2 বছর। মনে থাকবে 1 ইউনিটের মান কত? 2 বছর। 1 ইউনিটের মান যদি 2 বছর হয়, আমাদের বের করতে হবে বর্তমান বয়সের সমষ্টি। বর্তমান বয়সের সমষ্টি কত? 20 আর 25। তাহলে এটা যোগ করলে কত হবে? 20 আর 25 যোগ করলে কত হবে? 45। তাহলে 45 ইউনিটের মান কত হবে? 45 গুণ 2, 1 এর মান যদি 2 হয়, 45 মান কত হবে? 90 হবে। তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত হবে? 90 বছর। খুব ভালো, একটা নিয়ম যদি তুমি জেনে যাও সবগুলো হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? 4:6। খুব ভালো প্রশ্ন, 4:6। যদি ছাত্র 200 জন বেড়ে যায়, তবে অনুপাত দাঁড়ায় 5:6। যদি ছাত্র বলেছে, ছাত্র বাড়ে, কি বাড়ে? ছাত্র বাড়ে। ভালো করে মনে থাকে, ছাত্র কিন্তু বৃদ্ধি হচ্ছে। কতজন? 200 জন। ছাত্র বাড়বে, কিন্তু ছাত্রী কি থাকবে? ছাত্রী কোনো কিছু বাড়বে না। ছাত্রী কমেও নি, বাড়েও নি। ছাত্রী কি থাকবে? সমান সমান। ছাত্রী কি থাকবে? সমান সমান। ফিক্স থাকবে, ফিক্স, কোনো রকম চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে ছাত্রী দেখো 6 ছিল, এখন 6 আছে, তাহলে কোনো চেঞ্জ। খুব ভালো, কোনো অসুবিধা নেই। এখানে কত ছিল? ছাত্র 4 ছিল, এখন কত হয়েছে? 5, তাই তো? 4 ছিল, এখন কত হয়েছে? 5। তাহলে এটা কি বেড়েছে? কত বেড়েছে? 1 ইউনিট বেড়েছে, তাই তো? আমাদের কত বলেছে? ছাত্র কত বেড়েছে? 200 জন। তাহলে এই 1 ইউনিটের মান কত? এই 1 ইউনিটের মান কতজন? আমাদের 1 ইউনিটের মান হচ্ছে 200 জন। 1 ইউনিটের মান কত? 200 জন। আমাদের বলছে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা কত? তাই ছাত্রী কত আছে? 6। তাহলে এই 6 ইউনিটের মান কত? 6 ইউনিটের মান কত? 200 গুণ 6। 1 ইউনিটের মান যদি 200 টাকা হয়, তাই 6 ইউনিটের মান কত হবে? 6 দুগুণে 1200 টাকা। 1200 জন, এখানে 1200 জন আছে, 1200 জন, তাই তো? তাহলে সহজ নিয়ম বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 2:3। সেই একই নিয়ম। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত কত? একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত কত? 2:3। লিখে নেই 2:3। বলেছে যদি ছাত্রছাত্রীর সংখ্যা 20% এবং 20% বৃদ্ধি পায়, ছাত্র সংখ্যা কত বাড়ছে? 20%। ছাত্র বাড়ছে কত? 20%। বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি, ঠিক আছে। ছাত্রী সংখ্যা কত হচ্ছে? 10%। 10% কি? এটাও কিন্তু বৃদ্ধি। এটা পরীক্ষার সময় হ্রাস বৃদ্ধি থাকতে পারে, ঠিক আছে। এবার বলেছে নতুন অনুপাত কত হবে। তাই দেখো, এই 20 আছে, 30 আছে। এটা যদি আমরা ভালো করে বুঝি, এই 20কে আমরা 10 দিয়ে গুণ করে নেব, বা আমরা 100 দিয়ে গুণ করবো। প্রত্যেকটাকে আমাদের সুবিধার্থে পার্সেন্টেজ করার জন্য আমরা কি করবো? 100 দিয়ে গুণ করে নেবো। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে কি হবে? সুবিধা হবে। এটা দিয়ে করলেও হবে, কিন্তু জটিল হবে। তাই কি করবো? 100 দিয়ে দুটোকেই সমান জিনিস গুণ করবো। এটা 50, এটা 100 এমন নাই, দুটোকেই সমান জিনিস। এটা যদি আমরা 10 দিয়ে গুণ করি, এটাও কি করবো? 10 দিয়ে গুণ করবো, ঠিক আছে। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, এটাকেও 100 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 2:3 আছে, এটাকে আমরা প্রত্যেকটা 100 দিয়ে গুণ করে নিলাম পার্সেন্টেজ বের করার জন্য সুবিধা হবে। তাহলে এটা কত হবে? 200, এটা কত হবে? 300, ঠিক আছে। এটা কত হবে? 200, 300। এবার যদি এই 200-র 20% বাড়ে, তাহলে কত বাড়বে? 200-র 20% মানে কত? 200-র 20% মানে কত? আমরা সেই বের করেছিলাম, কত হবে? কাটাকুটি করলে কত হবে? 40 হবে। তাহলে কত বাড়বে? 40 বাড়বে। কত বাড় দেবে? 40। এর 10% বাড়বে, কত বাড়বে? যে কোনো জিনিসের 10% কত? 310% কত হবে? সবসময় এদিকে ডান দিক থেকে এক ঘর পর পয়েন্ট কত হবে? 30 হবে। যে কোনো সংখ্যা, এটা তোমার বললো, এর 10% কত হবে? সবসময় ডান দিক থেকে এক ঘর পর পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটাও 30-এর ডান দিক থেকে এক ঘর পর পয়েন্ট, এটা হবে। তাহলে এর কত বাড়বে? এটা 30 বাড়বে, তাই তো? 30 বাড়বে। বলেছে এখন অনুপাত কত? এখন নতুন অনুপাত। তাহলে এখন নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত কত হবে? পরীক্ষার সময় কিন্তু আমরা এসব লিখবো না, ডাইরেক্ট ক্যালকুলেশন করবো। তাহলে দেখো, প্রথমে 200 ছিল, তাহলে 200 থেকে 40 বাড়ছে, তাই তো। আর এর প্রথমে ছিল 300, কত বাড়ছে? 30 বাড়ছে। তাহলে অনুপাতে এর এখন কত? 240, এর কত? 330। 0 0 দুটোই আছে, কেটে দিলাম। 3 দিয়ে কাটছে, এটাও 3 দিয়ে কাটছে। 3 8 24, 3 11 33। 8 করে যাচ্ছে, যাচ্ছে না। তাহলে কত হবে? নতুন অনুপাত কত হবে? 8:11। মনে থাকবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো প্রশ্ন। পরবর্তী, একটি বাক্সে টাকা আছে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। মোট কটি? 30টি। সংখ্যায় কত? 30টা। তাদের মূল্যের অনুপাত। মূল্য মানে বোঝো, মূল্য মানে কি? তাদের ভ্যালু। ভ্যালু মানে কি? ভ্যালু মানে কি? তাদের যে গুরুত্বটা, তাদের যে, আমাদের 1 টাকা দেখি, 1 টাকা ক টাকা আছে? 2 টাকা আছে। কিন্তু ভ্যালু মানে মূল্য, মানে টাকা। ভ্যালু মানে মূল্য, মানে টাকা। মূল্যের অনুপাত মানে কি? তাদের টাকার অনুপাত। মানে 1 টাকা কত আছে? 2 টাকা। 25 পয়সা কত আছে? 1 টাকা, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের কি বলেছে? 1 টাকার মুদ্রার সংখ্যা বের করতে হবে, তাই তো। তাহলে কিভাবে করবো? দেখো, 1 টাকা আর
25 পয়সা মিলিয়ে মোট কটা আছে? 30টা আছে, মোট 30টি। তাদের মূল্যের অনুপাত কত? মূল্যের অনুপাত হচ্ছে বলছে কত? 1 টাকা লিখে নাও, 1 টাকা কত আর 25 পয়সা। ভালো করে বোঝো, 1 টাকা এদের মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত কত বলছে? 1 টাকা আছে 2 টাকা, 1 টাকা আছে ক টাকা? 2 টাকা। আর 25 পয়সা আছে ক টাকা? 1 টাকা। বুঝতে পারলে মূল্য মানে কি? তাদের টাকা, সংখ্যা বলিনি, তাদের সংখ্যার অনুপাত বলিনি, তাদের বলেছে মূল্য। মূল্য মানে কি? তাদের ভ্যালুটা। তার মানে 1 টাকা কত টাকা আছে? 2 টাকা। 25 পয়সা ক টাকা আছে? 1 টাকা আছে, মনে থাকবে 1 টাকা আছে। তাহলে দেখো মূল্য আমরা জানি কি, 1 টাকার কয়েন সবাই জানি, আর 25 পয়সার কয়েন আমরা সবাই বুঝি। তাহলে 1 টাকার কয়েন যদি একটা থাকে ক টাকা থাকবে? 1 টাকা থাকবে। 25 পয়সার কয়েন যদি 4টে থাকে ক টাকা থাকবে? 1 টাকা থাকবে। কারণ কি? বুঝি তো? কারণ 4টে 25 পয়সা মিলিয়ে তো 1 টাকা হয়। তাহলে দেখো আমাদের বলছে 1 টাকা ক টাকা আছে? 2 টাকা আছে। তাহলে কটা আছে সংখ্যায়? তাহলে মূল্য অনুপাত যদি বলে দেয় তাহলে সংখ্যার অনুপাত কত হবে? সংখ্যা পেয়ে যাবো। সংখ্যা কত হবে? সংখ্যা হবে আমাদের 2 গুণ 1, তাই তো? সংখ্যা কত হবে? 2 গুণ 1 মানে 2টি। সংখ্যা হবে কত? 2টি। এখানে বলেছে মূল্যের অনুপাত 1 টাকা, তাহলে সংখ্যার অনুপাত কত হবে? কত গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। কারণ কি? কারণ 4টে 25 পয়সা মিলে কত হয়? 1 টাকা হয়, তাই তো? সেই জন্য কত দিয়ে গুণ করতে হবে? যেহেতু 1 টাকা আছে, 25 পয়সা আছে 1 টাকা, তাহলে 25 পয়সা 1 টাকা যদি হতে হয় কটা থাকতে হবে? 25 পয়সা 4টে থাকতে হবে। সেই জন্য কত দিয়ে গুণ করছি? 4 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এটা কত হলো? 4 হলো। এটা হচ্ছে 4টি আছে। আমাদের বলেছে টোটাল কটা আছে? 30টা। আমাদের টোটাল কত পেলাম? এখানে আছে 2টি, এখানে কত? 4টি। তাই 2x ধরে নেব 4x, তাই 2x 4x, ঠিক আছে? তাহলে টোটাল 2x আর 4x যোগ করলে কত হলো? 6x। এই 6x এর মান কত? 30টি। 6x মানে সংখ্যা হলো, সংখ্যা 30, 6x এর মান কত? 30টি। তাহলে x এর মান কত হবে? 30/6, 30/6, তাহলে কত হলো? 5 হলো। আমাদের বলেছে 1 টাকার মুদ্রার সংখ্যা, 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 1 টাকা এই যে 2x, 1 টাকা মানে কত? 2x। তাই 2x এর মান কত হবে? 5 গুণ 2, তাহলে কত হবে? 10টি। কারণ 2x, x এর মান যদি 5 হয়, দেখো x মানে 5, আমাদের বের করতে হবে 2x, তাহলে 2x মানে কত হবে? 5 গুণ 2, তাহলে কত হবে? 10টি হবে। তাহলে আমাদের 1 টাকার মুদ্রার সঙ্গে কত? 10টি। মনে থাকবে? কিচ্ছু নেই, এটা আমাদের সবাই গুলিয়ে যায়, গুলিয়ে যাওয়ার কোনো কিছু নেই। শুধু তুমি সিম্পল ভাবো, মূল্য মানে 1 টাকা আছে কত? 2 টাকা। 25 পয়সা আছে কত টাকা? 1 টাকা। তাহলে সংখ্যা কত হবে? 1 টাকা যদি 2 টাকা থাকে তাহলে সংখ্যা করা ছিল তারা? দুটো ছিল। কারণ 1 টাকা তো একটাই, তার 1 টাকা। কিন্তু 25 পয়সা 1 টাকা ছিল, তাহলে সংখ্যা করা থাকবে? কত থাকবে সংখ্যায়? সংখ্যায় তারা 4টে থাকবে, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাই তো? তাহলে 4টি হলো। দেখো তাহলে 2 টাকা, 2x আর এই 4x কত হলো? 6x। এই 6x এর মান কত টাকা? এই 6x এর মান 30টি। 6x এর মান যদি 30 হয় তাহলে x এর মান কত? 5টি। তাহলে x এর মান যদি 5 হয় আমাদের বের করতে হবে 1 টাকার মধ্যে, 1 টাকার মধ্যে কত আছে? 2x, তাহলে 2x এর মান কত হলো? 5 দুগুণে 10টি। তাহলে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, একই ধরনের প্রশ্ন। একটি বাক্সে 1 টাকা 25 পয়সা আর মিলে মোট ক টাকা আছে? মোট আছে আমাদের এত টাকা। তাদের সংখ্যার অনুপাত বলে দিচ্ছে কত? এটা সংখ্যার অনুপাত দেখো বলে দিচ্ছে। সংখ্যার অনুপাত কত? 2:3:4, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখে নিই 1 টাকা 50 পয়সা আর কত? 25 পয়সা। একটু ভালো করে লিখে নাও। বলেছে মোট কটি আছে? ক টাকা আছে? মোট আছে টাকা, টাকা এদের ভ্যালু বলে দিচ্ছে কত? 180 টাকা। এবার বলেছে সংখ্যার অনুপাত। সংখ্যা দেখো এখানে আমাদের বলে দিচ্ছে সংখ্যা। সংখ্যা কত? সংখ্যা এটা আছে 2x, 50 পয়সা আছে কত? 3x, আর 25 পয়সা আছে কত? 4x। তাহলে যদি সংখ্যা আমাদের বলে দিয়েছে, এটা দেখো সংখ্যার অনুপাত বলেছে, তাহলে এদের মূল্য কত? এদের মূল্য কত? সংখ্যা যদি বলে দেয়, আমাদের তো মূল্য বলা আছে, তাহলে মূল্য দিয়ে করতে হবে, তাই তো? মোট টাকা আছে এত টাকা, তাহলে সংখ্যা 2x। তাহলে দেখো এদের মূল্য কত হবে? 2x যদি থাকে, 1 টাকার যদি দুটো থাকে, তাই তো? 2x(t), এটা t সংখ্যা, এটা t, সব t সংখ্যা আছে। তার মানে 1 টাকা আছে ক টাকা? 1 টাকা আছে কটি? 2টি। তাই কত টাকা থাকবে? মোট 2 টাকা থাকবে, তাই তো? মূল্য কত হবে? 2 টাকা হবে। এবার দেখো 50 পয়সা আছে 3টি, তাহলে ক টাকা থাকবে? 50 পয়সা আছে আমাদের 3টি, তাহলে ক টাকা থাকবে? ভালো করে বোঝো, 50 পয়সা যদি 3টি থাকে ক টাকা থাকবে? 1.5 টাকা থাকবে, তাই তো? 1.5 টাকা থাকবে। এটা আমরা এইভাবে করবো, 3 গুণ 50 পয়সা মানে হাফ, ঠিক আছে? 50 পয়সা মানে কত? হাফ, সেই জন্য হাফ দিয়ে গুণ করলাম। এটা 2 টাকা, এটা 1 মানে একটাই তার, সেজন্য এটা করলাম, ঠিক আছে? তাহলে এটা কাটাকুটি করলাম 3/2 টাকা, ঠিক আছে? এটা টাকা। এখানে 4x, 25 পয়সা মানে 4x, তাই তো? 4টি আছে, 4 গুণ 25 পয়সা মানে কত? 25 পয়সা মানে কত? কত? 1/4, মানে 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে 4x মানে ক টাকা আছে? এটা 1 টাকা আছে। এটা আমরা মুখে মুখে করে নিতে পারবো, এটা আমাদের করার দরকার নেই, ঠিক আছে? 1 টাকা। এটা কত? 1.5 টাকা, মানে 1.5 টাকা, ঠিক আছে? এটা আমরা করে নিতে হবে 2 টাকা। তাই বলছি মোট টাকা কত টাকা? মোট টাকা আছে 180 টাকা। আমাদের মোট টাকা কত টাকা বের হলো? 2 টাকা, 1 টাকা, 2, 1.5 আর 1 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 4.5 টাকা। এই 4.5 টাকার মান কত টাকা? এই 4.5 এর মান কত? 180।
এটা আমাদের ইউনিট ধরতে পারো। এর 4.5 ইউনিটের মান কত টাকা? 180 টাকা। ঠিক আছে, এই 4.5 ইউনিটের মান কত? 180 টাকা। আমাদের বের করতে হবে কি 50 পয়সার সংখ্যা। 50 পয়সার সংখ্যা কত? এই যে 50 পয়সার সংখ্যা কত? 3x। তাহলে এখানে আমরা বের করি 4.5 এর মান হলো কত? 180। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি কাটাকুটি, তাহলে 1 এর মান কত হবে? 180 বাই 4.5। এটা কাটাকুটি করলে উপরে শূন্য গেল, 4 4 কত হবে? 4 45 সঙ্গে 180, তাহলে 4 40 হলো। ঠিক আছে, এটা কাটাকুটি করলে কোনো অসুবিধা নেই, কাটাকুটি নিজে নিজে করবে। 180 বাই 4.5, এটা শূন্য উপরে যাবে, 45 4 45 সঙ্গে কত? 180, এই শূন্য আছে তাই 40 হলো। তার মানে আমাদের এক্স এর মান কত হলো? 40 হলো। 1 ইউনিটের মান কত হলো? 40 হলো। আমাদের বের করতে হবে 3 ইউনিটের মান। তাহলে 3 ইউনিটের মান কত? 3x আছে, তাহলে 3 গুণ 40, 3 40 কত হবে? 120টি। তাহলে আমাদের 50 পয়সা কত আছে? 120টি। যদি বলতো 25 পয়সা কত আছে, তাহলে 4x, তাহলে 4x মানে কত হলো? 160টি। ঠিক আছে, তাহলে সহজ। পরবর্তী প্রশ্ন, এই অঙ্কটা তোমরা করবে একই রকম ভাবে আছে, খুব সহজ। তোমরা কমেন্টে অঙ্কটা অবশ্যই জানাবে, কমেন্টে আমরা কমেন্টটা দেখবো, অবশ্যই কমেন্টে তোমার উত্তরটা করবে। আগের অঙ্কের মধ্যে সেম। পরবর্তী প্রশ্ন, একই দেখো অঙ্ক। এই অঙ্কটা খুব সহজ আছে, কোনো অসুবিধা নেই। 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল এত, 10 বছর আগে, আর 5 বছর পরে এত, তাদের বর্তমান বয়স কত? দেখো, এটা ধরো বর্তমান, এটা ধরো বর্তমান, এটা কি হবে? আগে, এটা কি হবে? পরে। খুব ভালো প্রশ্ন এটা, এনটিপিসি, রেলের, সিজিএল এর প্রশ্ন। ঠিক আছে, খুব ভালো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই বুঝতে না পারলে একটু দেখবে শুধু। দেখো, এটা বর্তমান। তুমি ধরো এখন আছো, তোমার 10 বছর আগে কি হবে? কম থাকবে। তোমার 10 বছর পরে কত হবে? নিশ্চয়ই বাড়বে। বলেছে 10 বছর আগে ছিল, মানে 10 বছর আগে মাইনাস 10 বছর আগে। এটা কত হচ্ছে? 5 বছর পরে। 10 বছর আগে কত ছিল? 1:3। লিখে নিলাম। রাম আর রহিম দুই বন্ধু, ধরো রাম আর রহিম দুই বন্ধু। ঠিক আছে, রাম রহিম দুই বন্ধু, 1:3। এটা ছিল 10 বছর আগে। আর কি বলেছে? 5 বছর পরে কত? 2:3। 5 বছর পরে কত বলেছে? 2:3। দেখো, এদের যে ডিফারেন্সটা দেখো। বর্তমান ধরো তোমার বয়স এখন 20 বছর, বর্তমান তোমার বয়স ধরো 20 বছর। তোমার 10 বছর আগে কত থাকবে? 10। তোমার 5 বছর পর কত হবে? 25 হবে। তার মানে এই 10 আর 25 এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে? 15 থাকবে। এই ডিফারেন্সটা কি সবসময় তো সমান থাকবে? তো সবসময় সমান থাকবে, তাই তো? সবসময় সমান হবে। ঠিক আছে, তোমার বয়স যেটা থাকবে এখন, এটা সমান হবে। এখানে কি বলেছে দেখো, এর বয়স দেখো, এর বয়স 5 বছর আগে কত? 10 বছর আগে কত? 3। এখন কত? 3। এটা কি সম্ভব? সম্ভব নয়। এর বয়স ছিল 1, এর বয়স 2। ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু এটা তো সমান নয়, কারণ এ তো আগে ছিল যা, এই 5 বছর পরে সেটা কি সমান থাকবে? এ তো নিশ্চয়ই বাড়বে, কিন্তু আমাদের বাড়েনি, ডিফারেন্সটা বৃদ্ধি হয়নি। তাহলে কি করবো? তাহলে কি করবো? সে একই নিয়ম। এদের মধ্যে ডিফারেন্স বের করবো। ডিফারেন্স কত? 2। এদের মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে ডিফারেন্সগুলো দিয়ে গুণ করবো। এটা 1 দিয়ে গুণ করবো, এটা কয় দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। এটা 1 দিয়ে গুণ করবো, এটা কয় দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1 3 1 3। এটা 2 গুণ করলে 4 4 3 দুগুণে কত? 6, তাই তো? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার দেখো, ভালো করে দেখো, এদের মধ্যে ডিফারেন্স দেখো। 1 থেকে 4 কত ডিফারেন্স? 1 থেকে 4 কত ডিফারেন্স? 3 ডিফারেন্স। 3 থেকে 6 কত ডিফারেন্স? 3 ডিফারেন্স, তাই তো? ডিফারেন্সটা তো সমান হবে, কারণ কি 10 বছর আগে আর 5 বছর প্লাস, তাহলে ডিফারেন্স কত? 15। এই 15টা যে ডিফারেন্স, তাই তো? তুমি ভালো করে বোঝো, 10 বছর আগে মাইনাস আর প্লাস 5 বছর, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হবে? তুমি ধরো এখানে আছো, এই জায়গাটায় তোমার আছে, এখানে বর্তমান, এই 10 বছর আগে মাইনাস 5 বছর পরে, এখান থেকে 5 বছর পরে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হলো? 10 আর 5 15 হলো তো? 15 বছর হলো তো? এই 15 বছরের মান কত? 15 বছরের মান হচ্ছে 3 ইউনিট। মানে এই 3 ইউনিটের মান কত? 15 বছর। তাহলে বুঝতে পারলে এই 3 ইউনিটের মান কয় বছর? 15 বছর। 3 ইউনিটের মান যদি 15 বছর হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান কত হবে? 3 হয়। 3 5 15, মানে 5 হবে। আমাদের বলেছে বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স বের করার আগে আমরা আগেরটা বের করে নিতে পারলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, বর্তমান থেকে 10 বছর আগে, তাহলে বের করে এটা তুমি বর্তমান এই 5 বছর পরেরটা বের করতে পারো। 5 বছর পরে কত ছিল? 4। 4x মানে কত? 5 বছর পরে কত ছিল? 4x। 4 মানে কত? 4 মানে কত হবে? 4 গুণ 5 মানে কত হবে? 20। এটা কত হবে? 6 গুণ 5, 5 6 30, তাই তো? এই জায়গায় করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কত হলো? 30। তার মানে 5 বছর পরে কত হলো? 20, আর এর কত? 30, তাই তো? কত হলো? 30। তাহলে এটা আমরা কি করবো? যদি দেখো 5 বছর পরে এদের বয়স হচ্ছে কত? 20 আর 30, তাহলে বর্তমানে কত? তোমার বয়স 5 বছর পর 20 হবে, তাহলে তোমার বর্তমান বয়স কত? নিশ্চয়ই 20 থেকে 5 কম 15। এর 5 বছর পর কত? 30, তাহলে বর্তমান কত? নিশ্চয়ই 5 কম, তাই তো? স্বাভাবিক নয়, তোমার বয়স 5 বছর পর 20 হবে, তাহলে তোমার বয়স এখন কত? 15। ঠিক এটাও তেমন, এর বয়স বলেছে 5 বছর পর কত হবে? 20 হবে, তাহলে এখন কত?
15। রহিমের বয়স 5 বছর পর 30 হবে, তাহলে বর্তমান বয়স কত? 25, তাই তো? বোঝা গেল কীভাবে করলাম? তাহলে আমাদের রাম আর রহিমের বর্তমান বয়সের অনুপাত বলেছে, তাহলে 15 আর কত হলো 25, 5 দিয়ে কাটলে 3 আর 5, তাহলে অনুপাত কত হবে? 3:5। খুব ভালো প্রশ্ন, এটা সিজিএল এর প্রশ্ন। দেখো পরবর্তী একই ধরনের প্রশ্ন আছে, দুই ব্যক্তি বর্তমান বয়সে এত, তাদের 10 বছর আগে বয়স ছিল এত, তাদের বর্তমান বয়সের কত? তাহলে দেখো 10 বছর আগে বয়স কত কত? 3:5। বর্তমান বয়স কত? 5:7, এটা বর্তমান। ঠিক আছে, এবার দেখো 16 বছর আগে, এটা এর ডিফারেন্স কত? 16। দেখে দেবো ডিফারেন্স কত আছে, আগে ছিল 3 এখন 5, ঠিক আছে 2 বেড়েছে, আগে ছিল 5 এখন কত? 7, 2 বেড়েছে, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু 2 করে বৃদ্ধি পেয়েছে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এই 2 এর মান কত? 2 এর মান 16 বছর, 2 ইউনিটের মান কত? 16 বছর। কিন্তু আগেরটা কি অনুপাত সমান ছিল? অনুপাত সমান ছিল না। তাহলে এই ধরনের দেখো এটা তো খুব সহজ, তাহলে 2 ইউনিটের মান যদি 16 হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান 16 8 হবে, তাই তো? 1 ইউনিটের মান কত হবে? 16 যদি হয় 1 ইউনিটের মান কত হবে? 8 হবে। তাহলে 1 ইউনিটের মান যদি 8 বছর হয়, কি বলেছে? বর্তমান বয়স, বর্তমান কোনটা? এটা 5, তাই তো? 5 গুণ 8 কত হবে? 40, 7 গুণ 8, 7 8টা কত হবে? 56, তাহলে কত হবে? 56 বছর। 40 বছর আর 56 বছর, কোনো অসুবিধা নেই, যখন ডিফারেন্সটা সমান থাকে তখন কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন, এটা সেই একই রকমভাবে এ বি এর দ্বিগুণ টাকা পায়, এ বি সি, বি সি এর, এটা প্রশ্নটা একটুখানি মিক্সড, কোনো জায়গায় ভুল আছে, ঠিক আছে, এটা করতে হবে না, ঠিক আছে। একই রকমভাবে তাহলে এই প্রশ্নটা তোমরা করবে, নিজে নিজে করবে, একই রকমভাবে প্রশ্ন, কোনো অসুবিধা, নিজে নিজে করবে এটা, ঠিক আছে। অবশ্যই এটা কমেন্টে জানাবে, ঠিক আছে, এটা কমেন্টে জানাবে। এটা হচ্ছে তোমার দাগ নম্বর লেখো 25, এটা 25 নম্বর, ঠিক আছে। আর আগে যেটা দিয়েছিলাম এটা হচ্ছে কত? 21 নম্বর। কমেন্টে কিন্তু উত্তরটা জানাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের করানো আছে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই। অবশ্যই তোমরা ভালো করে ক্লাসটা দেখো, এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ভালো করে দেখো, তোমার অনুপাত সমানুপাত সব অঙ্ক তোমার হয়ে যাবে। ডব্লিউবিপি, কেপির যে ধরনের প্রশ্ন আছে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার হয়ে যাবে। বারবার ক্লাসটা দেখতে হবে, 2-1 বার দেখো, এবং অবশ্যই ক্লাসটা তোমরা লাইক কমেন্ট করবে, কী ধরনের প্রয়োজন, কোন জায়গায় বুঝতে পারছো না, কীভাবে অসুবিধা, আরও কীভাবে তোমাদেরকে ক্লাসটা দিলে পরে সুবিধা হয়, ঠিক আছে। অবশ্যই তোমরা জানাবে, সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করবো।